সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে করোনাকালীন শিক্ষা কার্যক্রমের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তপন কুমার সাহা, সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল। আজকে তোমাদের সাথে প্রিন্সিপালস অব ম্যানেজমেন্ট এই কোর্সের সপ্তম ক্লাস অর্গানাইজিং এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। অর্গানাইজিং এর প্রথম ক্লাসটি এর আগে নেওয়া হয়েছিল, আজকে অর্গানাইজিং এর দ্বিতীয় ক্লাসে আমরা চলে যাচ্ছি। আমরা শুরু করছি ব্যবস্থাপনা পরিসর দিয়ে। স্প্যান অফ ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা পরিসর, যেটাকে আমরা তত্ত্বাবধান পরিসর বা নিয়ন্ত্রণ পরিসরও বলি। আসলে ব্যবস্থাপনা পরিসর বা নিয়ন্ত্রণ পরিসর হলো একজন ব্যবস্থাপকের অধীনে যে কর্মীরা কর্মরত থাকেন তাদের সংখ্যাটাকে বলা হয় ব্যবস্থাপনা পরিসর। প্রতিষ্ঠানে একজন ব্যবস্থাপক বা তত্ত্বাবধায়ক তার অধীনে যে সংখ্যক কর্মী সরাসরি নিয়ন্ত্রণ বা তত্ত্বাবধান করেন সেই সংখ্যাই হলো ব্যবস্থাপনা পরিসর। ব্যবস্থাপনা পরিসরকে তত্ত্বাবধান পরিসর বা তদারকি পরিসর বা নিয়ন্ত্রণ পরিসর নামে অভিহিত করা হয়, আমি এর আগেও বলেছি। খেয়াল করো, অনেকের বিভিন্ন এ নিয়ে একজন ব্যবস্থাপকের অধীনে কতজন কর্মী থাকা উচিত, কর্মরত থাকা উচিত তা নিয়ে ব্যবস্থাপনা বিশারদদের মধ্যে অনেকের মধ্যেই মতানৈক্য থাকলেও আমরা মোটামুটি দেখি যে অনেকটা মিল করে যে একটা পর্যায়ে এসে তারা একমত হয়েছেন যে এরকম হওয়া উচিত সংখ্যাটা। সেটা হলো ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে একজন নির্বাহীর অধীনে শীর্ষ পর্যায়ে 5 বা 6 জন এবং নিম্ন পর্যায়ে 20 জনের বেশি অধীনস্থ থাকা উচিত নয়। আমরা এই সম্পর্কে অধ্যাপক এল.এ. অ্যালেন এর যে মত দেখি, তারও মত সেরকম। শীর্ষ পর্যায়ে 5 বা 6 এবং নিম্নতম পর্যায়ে 20 জন থাকা বাঞ্ছনীয়। অর্থাৎ ব্যবস্থাপনা পরিসর বা তত্ত্বাবধান পরিসর হলো একজন ব্যবস্থাপকের অধীনে যে সংখ্যক কর্মী সরাসরি নিয়ন্ত্রণে থাকেন সেই সংখ্যাটাকে তত্ত্বাবধান পরিসর বা ব্যবস্থাপনা পরিসর বলে, এবং ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে এই সংখ্যাটা শীর্ষ পর্যায়ে 5 বা 6 জন হওয়া উচিত এবং নিম্ন পর্যায়ে 20 জনের বেশি হওয়া উচিত না। তাহলে আমরা কাম্য তত্ত্বাবধান পরিসর নিয়ে এখন আলোচনা করব। কাম্য তত্ত্বাবধান পরিসর বা অপটিমাম স্প্যান অফ সুপারভিশন। কাম্য হলো আসলে তত্ত্বাবধান পরিসরটা আমরা বললাম যে ব্যবস্থাপকের অধীনে এতজন কর্মরত থাকা উচিত, কিন্তু কাম্য কি? এর একটা নির্দিষ্ট সংখ্যার থেকে যদি বেশি হয় তাহলে সেটা যেমন ঠিক হবে না, কম হলেও ঠিক হবে না। দুটোর মধ্যেই কিন্তু একটা ভারসাম্য রাখা দরকার। আমাদের কাছে কাম্য হলো সেটা একজন ব্যবস্থাপকের অধীনে যে পরিমাণ কর্মী থাকলে ব্যবস্থাপক স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন, তাদেরকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারেন এবং তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন, সেই সংখ্যাটাকে বলতেছি আমরা কাম্য তত্ত্বাবধান পরিসর। দেখো, এই সংখ্যাটা যত কম হবে তত্ত্বাবধান তত সহজ হবে নিশ্চিত, কিন্তু কম হওয়া বাঞ্ছনীয় নয়, আবার বেশি হওয়া বাঞ্ছনীয় নয়। কম হলে পর কি হবে? কম হলে পরে তত্ত্বাবধায়ক বেশি প্রয়োজন হবে। তত্ত্বাবধান সংখ্যা যদি কম হয়, একজন ব্যবস্থাপকের অধীনে যদি কম সংখ্যক কর্মীকে তত্ত্বাবধায়কের দায়িত্ব দেওয়া হয় তাহলে অনেক তত্ত্বাবধায়ক নিয়োগ করতে হবে, অনেক ব্যবস্থাপক প্রয়োজন হবে। তাহলে এর ফলে কিন্তু প্রতিষ্ঠানের ব্যয় বেড়ে যাবে। আবার যদি আমি একজন প্রতিষ্ঠানের ব্যয় কমানোর জন্য একজন তত্ত্বাবধায়কের অধীনে অনেক বেশি সংখ্যক কর্মীকে রেখে দেই, তাহলে কি হবে? ওই তত্ত্বাবধায়কের উপরে, ওই ব্যবস্থাপকের উপরে অতিরিক্ত কাজের ভার পড়বে। তাহলে কর্মভারের কারণে তার পক্ষে অনেক কাজ করা সঠিকভাবে সম্ভব হবে না। এই জন্য বলা হয়েছে কাম্য তত্ত্বাবধান পরিসর হওয়া উচিত। একজন ব্যবস্থাপকের অধীনে কাম্য অর্থাৎ যতটুকু একজন ব্যবস্থাপকের পক্ষে সুন্দরভাবে সুষ্ঠুভাবে মানে তত্ত্বাবধান করা সম্ভব সেটাই হওয়া উচিত। সেটাকেই আমরা বলছি এখানে কাম্য তত্ত্বাবধান পরিসর। আসলে আমাদের তত্ত্বাবধানের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সংখ্যা ওইভাবে নির্দিষ্ট করা যায় না। বিশেষজ্ঞরা বললেন 5 বা 6 জন বা 20 জন, কিন্তু এটা অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু এর পরিবর্তন হতে পারে। কারণ আমরা জানি একজন তত্ত্বাবধায়ককে কিন্তু এই কর্মীদের তত্ত্বাবধান ছাড়াও অন্যান্য অনেক কাজ করতে হয়। তাকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হয়, হ্যাঁ, তারপরে বিভিন্ন জায়গায় সভায় অংশগ্রহণ করতে হয়। অন্যান্য বিভিন্ন কাজের কারণে সবার ক্ষেত্রে এই সংখ্যাটা সমান নাও হতে পারে। তাহলে আবার সকল তত্ত্বাবধায়কের যোগ্যতাও একই রকম না। কেউ একটু বেশি যোগ্য, কেউ দক্ষ, সে বেশি সংখ্যক নিয়ে তত্ত্বাবধান করতে পারে। আবার যার মানে একটু দক্ষতা কম,
সে কিন্তু অল্প সংখ্যক লোক নিয়ে হাবুডুবু খায়। তাহলে আমরা কাম্য তত্ত্বাবধান পরিসর এই সবকিছু বিবেচনা করে একটা সংখ্যাটাকে বলছি কাম্য তত্ত্বাবধান পরিসর। আমরা দেখবো কাম্য তত্ত্বাবধান পরিসর নির্ণয় করব যে আমরা সেখানে কি কি বিষয় বিবেচনা করব, অর্থাৎ কোন বিষয়গুলো বিবেচনা করে আমরা কাম্য তত্ত্বাবধান পরিসর নির্ণয় করতে চাই। আমরা প্রথমেই বলছি কাজের ধরন, অর্থাৎ কাজের প্রকৃতি অনুযায়ী কিন্তু তত্ত্বাবধান পরিসর হওয়া উচিত। সকল প্রতিষ্ঠানের কাজের ধরন এক নয়, ঠিক একইভাবে সকল ব্যবস্থাপকের কাজের ধরনও একই নয়। তাহলে যে ক্ষেত্রে কাজের ধরন সহজ সরল, কম গুরুত্বপূর্ণ বা অপরিবর্তনশীল, সেখানে কিন্তু তত্ত্বাবধান পরিসর বৃহৎ রাখা যেতে পারে। যে একেবারে সহজ সরল কাজ, খুব একটা পরিবর্তন হয় না, সবসময় একই রকমের এবং খুব একটা গুরুত্বপূর্ণ না, সেক্ষেত্রে কিন্তু তত্ত্বাবধান পরিসরটা বড় হলেও মানে তেমন একটা সমস্যা হয় না। অপরদিকে কাজের ধরন যদি জটিল হয় এবং খুব গুরুত্বপূর্ণ কাজ হয় এবং খুব পরিবর্তনশীল হয়, তখন কিন্তু তত্ত্বাবধান পরিসরটা ছোট হওয়া উচিত। তাহলে আমাদেরকে এই বিষয়টা কাজের ধরনটা চিন্তা করেও কিন্তু তত্ত্বাবধান পরিসরটা, কাম্য তত্ত্বাবধান পরিসরটা নির্ণয় করতে হচ্ছে। এবার আসি নির্বাহীর ক্ষমতা ও দক্ষতা। যেটা আগে বললাম যে নির্বাহী যিনি তত্ত্বাবধান করবেন তার ক্ষমতা, তার দক্ষতাও কিন্তু এখানে দেখার বিষয়। যদি নির্বাহী অধিক দক্ষ হন এবং তিনি যদি তার ক্ষমতা যদি বেশি থাকে, তিনি তার পক্ষে সেগুলো যদি অনেকের পক্ষে অনেক কর্মীকে তত্ত্বাবধান করা তার ক্ষমতায় পড়ে, তাহলে কিন্তু তার অধীনে আমরা মানে বেশি সংখ্যক কর্মী দিতে পারি। আবার যদি নির্বাহী একটু কম দক্ষ হন এবং তার ক্ষমতাও যেরকম সীমিত ক্ষমতা হয়, তাহলে তার অধীনে কিন্তু বেশি তত্ত্বাবধায়ক বেশি কর্মী নিয়োগ করা উচিত হবে না, সেক্ষেত্রে কিন্তু কম রাখা উচিত। অর্থাৎ যিনি দক্ষ, যিনি ক্ষমতাবান, তার অধীনে বেশি কর্মী তত্ত্বাবধানের জন্য রাখা যেতে পারে। যিনি একটু কম দক্ষ, কম ক্ষমতাবান, তার অধীনে আমরা কম কর্মী তত্ত্বাবধায়ক হিসেবে তত্ত্বাবধানের জন্য রাখতে পারি। তাহলে সেটাই বলা হচ্ছে দুটো মিলিয়ে আমরা তত্ত্বাবধান পরিসর নির্ণয় করতে পারি। এবার আসি নির্বাহীর কার্যভার। হ্যাঁ, আমরা বললাম যে একজন নির্বাহীকে অনেক কাজ করতে হয়, তাকে শুধু কর্মীদের তত্ত্বাবধান করতে হয় তা না, তাকে কিন্তু বিভিন্ন নীতি নির্ধারণী কাজও সম্পৃক্ত থাকতে হয়, বিভিন্ন জায়গায় সভায় অংশগ্রহণ করতে হয়, তারপর এই সবকিছু কাজ করে পরিকল্পনা প্রণয়ন করতে হয়, বিভিন্ন রকমের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, আবার কর্মীদের পেশনা দান করতে হয়, আবার দেখা গেল কর্মী সংগ্রহ করতে হবে, সেই কাজগুলো করতে হয়। তো এই সবগুলো কাজ করার পরে তাকে কিন্তু আবার কর্মীদের তত্ত্বাবধান করতে হয়। অতএব সেক্ষেত্রে কাজের ভার কার কতটুকু সেটা চিন্তা করে কিন্তু তত্ত্বাবধান পরিসর নির্ণয় করতে হবে। যে ব্যবস্থাপকের উপর কাজের ভারটা বেশি, তাকে কিন্তু তার অধীনে কম সংখ্যক কর্মী তত্ত্বাবধানের জন্য রাখা উচিত। আবার যার কাজের পরিসরটা সীমিত, তাকে কিন্তু একটু বেশি সংখ্যক কর্মী তার তত্ত্বাবধানে রাখা যেতে পারে। তাহলে আমরা বলছি যে নির্বাহীর কার্যভার চিন্তা করে কিন্তু তত্ত্বাবধান পরিসর নির্ণয় করতে হবে। এবার যাই অধস্তনদের কার্যক্ষমতা। আসলে নির্বাহী যাদের নিয়ে কাজ করাবেন, সে অধস্তন যারা, তারা কি ধরনের সেটাও দেখার বিষয়। এখন যাদের তিনি তত্ত্বাবধান করবেন সে অধস্তনরা যদি কম দক্ষ হয়, তারা যদি অদক্ষ হয় এবং তার যদি কোনো প্রশিক্ষণ না থাকে, তাদের যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে কি হবে? তাহলে বেশি সংখ্যক কর্মী নির্বাহী পক্ষে তত্ত্বাবধান করা সম্ভব হবে না। কারণ এই অদক্ষ লোকদের বারবার দেখাশোনা করতে হবে, যাদের প্রশিক্ষণ নাই, যাদের অভিজ্ঞতা নাই, তারা কাজ করতে গিয়ে প্রায় ভুল করবে, ঠিক মতো কাজ করবে না, কাজে ফাঁকি দিতে চেষ্টা করবে। তাহলে তাদেরকে তত্ত্বাবধান করার জন্য একটু কম সংখ্যক হলে কিন্তু ভালো হয়। কিন্তু যদি অপরপক্ষে যদি এমন হয় যে কর্মীরা দক্ষ, কর্মীরা অভিজ্ঞ, তাদের প্রশিক্ষণ প্রাপ্ত, তাহলে কিন্তু বেশি কর্মী নিয়েও একজন নির্বাহী পক্ষে তত্ত্বাবধান করা সম্ভব। তাহলে আমরা বলছি যে অধস্তন যাদের তিনি তত্ত্বাবধান করবেন, তাদের কার্যক্ষমতাও কিন্তু এখানে বিবেচনার বিষয়। অধস্তন কর্মীদের মনোভাব। আসলে অধস্তন কর্মীদের মনোভাবটা কিন্তু দেখার বিষয়। অনেক সময় অধস্তনরা মানে অখুশি থাকে, প্রতিষ্ঠানের প্রতি বিভিন্ন কারণে তারা অখুশি থাকে, বা তারা কাজে অনুপ্রেরণা পায় না, তাদের মনোবল ঠিক থাকে না, কাজে সন্তুষ্টি পায় না। তাহলে কি হয়? তখন তারা যে কোনো কাজ করতে গিয়ে উৎসাহ থাকে না, উৎসাহ না থাকার ফলে তারা কাজে ঠিক মতো মনোনিবেশ দেয় না। এর ফলে এদের তত্ত্বাবধান করা, এদের দিয়ে কাজ আদায় করা কিন্তু নির্বাহী পক্ষে একটু কষ্টকর হয়ে যায়। তখন কিন্তু এরকম যদি পরিস্থিতি হয়, তখন কিন্তু আমাদের তত্ত্বাবধান পরিসরটা ছোট হওয়া উচিত। আর যদি না, কর্মীরা পজিটিভ মানসিকতার, কর্মীরা প্রতিষ্ঠানের জন্য আত্মনিয়োগ করে, প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট, তারা এই প্রতিষ্ঠানের উন্নয়ন চায় এবং তারা আন্তরিকতার সাথে কাজ করে, তাহলে কিন্তু অধস্তন মানে নির্বাহীর পক্ষে তাদের তত্ত্বাবধান করা সহজ। এবং এই জন্য সেক্ষেত্রে আমরা বলতে পারি তত্ত্বাবধান পরিসরটা এই ক্ষেত্রে কিন্তু আমাদের বেশি হলেও ক্ষতি নেই।
আচ্ছা, এবার যাই অধীনস্থদের কর্মস্থল। আমরা যাদের নিয়ে কাজ করব তাদের কর্মস্থলটা কোথায়? এখন তাদের কর্মস্থলের উপরে কিন্তু তাদের অনেক কিছু নির্ভর করে, কারণ কর্মস্থলে যদি সবকিছু এলোমেলো বিক্ষিপ্ত অবস্থা থাকে তাহলে তারা কাজেও মানে ঠিকমতো মনোনিবেশ করতে পারে না। আর নির্বাহীর পক্ষেও কিন্তু সেগুলো তত্ত্বাবধান করা সহজ হয় না। এখন যদি এমন হয় যে কর্মীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, একজন তত্ত্বাবধায়ক যাদের তত্ত্বাবধান করবেন তারা এক জায়গায় না, তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে, তখন কিন্তু নির্বাহী পক্ষে এই বিক্ষিপ্ত লোকগুলোকে, বিক্ষিপ্ত কর্মীদেরকে তত্ত্বাবধান করা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু তত্ত্বাবধান পরিসরটা ছোট হওয়া বাঞ্ছনীয়। আর যদি হয় যে কর্মীরা সব একই জায়গায় একটা ছোট্ট পরিসরে তারা রয়ে গেছে, সেক্ষেত্রে নির্বাহী পক্ষে এই ছোট্ট পরিসরে থাকার কারণে অনেক বেশি কর্মীকে তত্ত্বাবধান করা সম্ভব। অর্থাৎ আমরা বলছি যে অধস্তন কর্মীদের কর্মস্থলটা দেখেও কিন্তু আমাদের এখানে চিন্তা করতে হবে। এবার যাই কাম্য তত্ত্বাবধান পরিসর নির্ণয়ে আরো কিছু পয়েন্ট। তত্ত্বাবধানের জন্য বরাদ্দকৃত সময়, এখন কি পরিমাণ সময় দেওয়া হয়েছে নির্বাহীকে, সেটাও কিন্তু এখানে দেখার বিষয়। এখন তার হাতে খুব কম সময়, হ্যাঁ, খুব কম সময় থাকলে তার পক্ষে এই লোকগুলোকে তত্ত্বাবধান করা অনেক সময় জটিল হয়ে যায়, কারণ অনেক কাজ যেহেতু তাকে করতে হয়। সেক্ষেত্রে যদি সময় বরাদ্দ ঠিক মতো না থাকে তাহলে তত্ত্বাবধান করাটাও তার জন্য কঠিন হয়ে যায়। আর যদি সময় মোটামুটি যথেষ্ট পরিমাণ সময় থাকে তাহলে একটু বেশি লোককেও সে তত্ত্বাবধান করতে পারে। তাহলে তত্ত্বাবধানের জন্য যে বরাদ্দকৃত সময়টুকু সে রাখতে পারে তার অন্যান্য কাজের মধ্য থেকে, সেটাও কিন্তু এখানে দেখার বিষয়। তত্ত্বাবধানের জন্য যদি বেশি সময় তার জন্য বরাদ্দ থাকে তাহলে সে বেশি লোককে তত্ত্বাবধান করতে পারে। আর যদি সেই মানে সময়টা খুব কম হয় তাহলে তার পক্ষে বেশি কর্মীকে তত্ত্বাবধান করা সম্ভব না। অতএব আমরা বলতে পারি তত্ত্বাবধানের জন্য বরাদ্দকৃত সময়টা এখানে একটি দেখার বিষয়। পরিকল্পনার প্রয়োগ, হ্যাঁ, প্রতিষ্ঠানে যদি স্থায়ী পরিকল্পনা থাকে, স্থায়ী পরিকল্পনা থাকার সুবিধা কি? কর্মীরা সবকিছু পূর্ব থেকে অভিজ্ঞ, সব জানে কখন কোন কাজটা করতে হবে, এরপরে কি কাজ, সব তাদের নখদর্পণে থাকে। তখন তারা নিজেরাই অনেক কিছু সুন্দরভাবে গুছিয়ে করতে পারে। তখন যিনি তত্ত্বাবধায়ক তার পক্ষে তত্ত্বাবধান করাটাও সহজ হয়ে যায়। কিন্তু যদি পরিবর্তনশীল পরিকল্পনা যদি বারবার পরিবর্তন হয় তাহলে কর্মীরাও কিন্তু বিভ্রান্তিতে পড়ে। নতুন নতুন পরিকল্পনা আসার কারণে তারা আগে অভ্যস্ত না বিধায় তারাও কিন্তু কাজ করতে গিয়ে সবসময় তত্ত্বাবধায়কের উপর নির্ভরশীল থাকে। তাহলে এই নির্ভরশীলতার কারণে নির্বাহীকেও সবসময় তাদের পেছনে সময় দিতে হয়। আর এই কারণে নির্বাহীর পক্ষে বেশি লোককে, বেশি কর্মীকে তত্ত্বাবধান করা সম্ভব হয় না। অর্থাৎ পরিকল্পনা যদি দীর্ঘমেয়াদী হয়, স্থিতিশীল হয়, তাহলে একজন নির্বাহীর পক্ষে অধিক সংখ্যক কর্মীকে তত্ত্বাবধান করা সম্ভব। আর যদি পরিকল্পনাটা মানে পরিবর্তনশীল পরিকল্পনা হয় তাহলে নির্বাহীর পক্ষে কিন্তু অধিক সংখ্যক কর্মীকে তত্ত্বাবধান করা অনেক সময় কঠিন হয়ে যায়। বিকেন্দ্রীকরণের মাত্রা, আমরা জানি অনেক সময় ক্ষমতা এগুলো কেন্দ্রীভূত না রেখে নির্বাহীরা তাদের কাজের ভার লাঘবের জন্য কিছু ক্ষমতা অন্যদের উপরে অর্পণ করে, দায়িত্ব ক্ষমতা কিছুটা অন্যদের উপরে অর্পণ করে, যেটাকে আমরা বলতেছি বিকেন্দ্রীকরণ। এখন নির্বাহী যদি এই বিকেন্দ্রীকরণ করা যায় তাহলে কিন্তু নির্বাহীর পক্ষে অনেকে তত্ত্বাবধান করা সম্ভব, কারণ তিনি বিকেন্দ্রীকরণ করে দিয়ে এক একজনের উপরে, একজন ব্যক্তির উপরে, এক একজন তত্ত্বাবধায়কের উপরে, এক একজন ব্যবস্থাপকের উপরে দায়িত্ব দিয়ে দিচ্ছেন, তুমি এই লোকগুলোকে তত্ত্বাবধান করো, তুমি এই লোকগুলোকে তত্ত্বাবধান করো। তাদের উপরে এরকম ভাগ ভাগ করে দেওয়ার কারণে যিনি শীর্ষ পর্যায়ে আছেন তার পক্ষে কিন্তু আবার ওই শুধুমাত্র তত্ত্বাবধায়কদের তত্ত্বাবধান করলেই সহজ হয়ে যায়। তাহলে যদি কাজের ভারটা বিকেন্দ্রীকরণ করা হয়, কাজটা কিছুটা বিকেন্দ্রীকরণ করা হয়, সেক্ষেত্রে কিন্তু তত্ত্বাবধান মানে কাম্য তত্ত্বাবধান পরিসরটা একটু বড় হলেও ক্ষতি হয় না। এবার আমরা যাই বিশেষজ্ঞ কর্মী ব্যবহারের সুবিধা। হ্যাঁ, অনেক সময় হয় কি সহরক্ষী কর্মকর্তার সাথে বিশেষজ্ঞ কর্মীকে দেওয়া হয়। বিশেষজ্ঞ কর্মী রাখার ফলে কিন্তু তত্ত্বাবধান পরিসর বড় হলেও কোনো ক্ষতি হয় না, কারণ সহরক্ষী কর্মকর্তার পাশাপাশি একজন বিশেষজ্ঞ রয়েছেন যিনি কিন্তু সব বিষয়ে পারদর্শী, সবকিছু জানেন। তিনিও কিন্তু অনেক সময় কর্মীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ, সুবিধা দেখাশোনা করেন, পরামর্শ দেন, উপদেশ দেন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তত্ত্বাবধান পরিসরটা একটু বড় হলেও ক্ষতি হয় না। অর্থাৎ বিশেষজ্ঞ কর্মী ব্যবহারে যদি সুবিধা থাকে প্রতিষ্ঠানে তখন তত্ত্বাবধান পরিসরটা একটু বড় হতে পারে। যদি বিশেষজ্ঞ কর্মী ব্যবহারের সুবিধা না থাকে তাহলে তত্ত্বাবধান পরিসরটা ছোট হওয়া উচিত। তত্ত্বাবধান ব্যয়, হ্যাঁ, এখানেও খেয়াল করতে হবে তত্ত্বাবধানের জন্য কিন্তু অধিক সংখ্যক যদি হয় তাহলে তাদের তত্ত্বাবধান করতে হবে। তত্ত্বাবধানের জন্য যদি আমি তত্ত্বাবধায়ক বেশি নির্ভর করি, অর্থাৎ আমি যদি কম সংখ্যক কর্মী তত্ত্বাবধায়কের দায়িত্ব দিই একজন তত্ত্বাবধায়কের অধীনে, তাহলে আমাকে বেশি তত্ত্বাবধায়ক নিয়োগ করতে হবে।
বেশি তত্ত্বাবধায়ক নিয়োগ করার কারণে প্রতিষ্ঠানের ব্যয় বেড়ে যাবে। আবার যদি আমি খুব বেশি সংখ্যক একজন তত্ত্বাবধায়কের অধীনে দিয়ে দিই, একজন তত্ত্বাবধায়ক অনেক বেশি সংখ্যক কর্মীকে তত্ত্বাবধান করবেন, তাহলে সেই তত্ত্বাবধায়কের উপর লোড পড়ে যাবে। আমাকে চিন্তা করতে হবে, আমার প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য চিন্তা করতে হবে, সেইটা চিন্তা করে আমি কতটুকু ব্যয় করতে পারবো সেই চিন্তা করে আমাকে তত্ত্বাবধানের মাত্রাটা নির্ণয় করতে হচ্ছে। অর্থাৎ তত্ত্বাবধানের জন্য আমাকে তত্ত্বাবধান ব্যয়টা চিন্তা করে কাম্য তত্ত্বাবধান পরিসর তৈরি করতে হবে। তাহলে আমরা দেখব তত্ত্বাবধানের ব্যয়টা অর্থাৎ নির্বাহীর সংখ্যা যত বাড়বে তত কিন্তু প্রতিষ্ঠানের ব্যয় বেড়ে যাবে, কারণ প্রতিজন নির্বাহীকে বেতন দিতে হবে, তাদের অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে। এর ফলে আলটিমেটলি কিন্তু ভারটা প্রতিষ্ঠানের উপরে পড়ে, প্রতিষ্ঠানের আর্থিক মানে একটা ব্যয়ের প্রশ্ন এখানে দাঁড়িয়ে যায়। তাহলে আমরা তত্ত্বাবধানের ব্যয়টাও এখানে চিন্তা করব কাম্য তত্ত্বাবধান পরিসর নির্ণয়ের ক্ষেত্রে। নিয়ন্ত্রণের ধরন, এখন কর্মী কিভাবে নিয়ন্ত্রণ করবেন? দেখো, আধুনিক যে প্রযুক্তি, এই প্রযুক্তির ব্যবহারে কিন্তু অনেক বেশি সংখ্যক কর্মীকে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু যদি প্রতিষ্ঠানে প্রযুক্তির সেরকম ব্যবহারটা না থাকে, তাহলে তার পক্ষে বেশি সংখ্যক কর্মীকে তত্ত্বাবধান করা সম্ভব না। আমরা প্রযুক্তির সাহায্যে এখন সিসি ক্যামেরায় বসে কিন্তু একজন তত্ত্বাবধায়ক সিসি ক্যামেরার মাধ্যমে তার কারখানায় কি হচ্ছে, তার প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগে কি হচ্ছে, সে কিন্তু সেখানে বসে বসে অনেক কিছু দেখতে পাচ্ছেন, সেইভাবে কিন্তু তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন। এখন যদি প্রতিষ্ঠানে সেই সুযোগ সুবিধাগুলো না থাকে, প্রযুক্তির সেই ব্যবহার না থাকে, তাহলে তার পক্ষে কিন্তু সেই সুযোগ পাওয়া যাবে না এবং তার পক্ষে অনেক বেশি সংখ্যক তত্ত্বাবধান করা সম্ভব হবে না। অর্থাৎ আমরা বলতে পারি নিয়ন্ত্রণের ধরনটা কি, কি ধরনের নিয়ন্ত্রণ করতে হবে, সেটা কি সে নিজে বসে অফিসে বসে যদি পর্যবেক্ষণ করে তাহলে হয় কিনা, বা তাহলে তখন কিন্তু তার পক্ষে অনেক বেশি সংখ্যক কর্মীকেও তত্ত্বাবধান করা সম্ভব হতে পারে, অর্থাৎ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। স্থায়ী পরিকল্পনা ব্যবহার, যেটা আমরা আগেই বললাম যে প্রতিষ্ঠানের পরিকল্পনাটা যদি স্থায়ী হয় তাহলে কর্মীরা কিন্তু জানে কখন কি কাজ করতে হবে, কি করতে হবে, সব জানার কারণে প্রতিষ্ঠানের পক্ষে কিন্তু অনেক বেশি সংখ্যক কর্মী কিন্তু একজন তত্ত্বাবধায়কের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব। আর যদি স্থায়ী পরিকল্পনা না থাকে, যদি পরিবর্তনশীল পরিকল্পনা হয়, তাহলে প্রতিনিয়ত পরিবর্তনশীল পরিকল্পনা আসবে, পরিকল্পনা নতুন নতুন পরিকল্পনা আসবে, কর্মীরা সেই পরিকল্পনার সাথে খাপ খাওয়াতে দীর্ঘ সময় চলে যাবে, তারপরে তারা কাজে পিছিয়ে পড়বে, তখন কিন্তু তত্ত্বাবধায়ককে তার পেছনে সময় দিতে হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যদি স্থায়ী পরিকল্পনা ব্যবহার করা হয় তাহলে অনেক বেশি সংখ্যক কর্মী কিন্তু একজন তত্ত্বাবধায়কের পক্ষে তত্ত্বাবধান করা সম্ভব। তাহলে আমরা কাম্য তত্ত্বাবধান পরিসর দেখলাম। আমরা এবার চলে যাই কর্তৃত্ব, কর্তৃত্বের দিকে চলে যাই। কর্তৃত্ব কি? আসলে কর্তৃত্ব হলো ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অধস্তনদের আদেশ দানের এবং পালনে বাধ্য করার অধিকারকে কর্তৃত্ব বলে। টপে যিনি থাকেন তিনি তার নিম্ন স্তরের কর্মীকে আদেশ দেন, এই যে আদেশ দিলেন এবং তিনি আদেশ দেন না, সে আদেশ পালনে বাধ্য করেন, এই আদেশ দানের এবং আদেশ পালনের যে অধিকার, সেই অধিকারটাকে আমরা বলতেছি কর্তৃত্ব। এই কর্তৃত্ব কিন্তু সবসময় প্রতিষ্ঠানের শীর্ষ স্তর থেকে ক্রমান্বয়ে নিচের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ একদম টপে যিনি থাকেন তিনি তার পরবর্তী স্তরকে কর্তৃত্ব দেন, তার পরবর্তী স্তরের উপরে আদেশ দেন এবং তিনি আবার তার পরবর্তী স্তরকে আদেশ দেন, আদেশ পালনে বাধ্য করেন, তিনি আবার তার পরবর্তী স্তরে যা থাকেন তাকে আদেশ দেন, আদেশ দানে বাধ্য করেন। এভাবে কিন্তু কর্তৃত্ব সংগঠনের শীর্ষ স্তর থেকে ক্রমান্বয়ে নিচের দিকে প্রবাহিত হয় কর্তৃত্ব রেখা। আমরা প্রফেসর R.W. গ্রিফিনের একটু সংজ্ঞা দেখতে পারি। প্রফেসর R.W. গ্রিফিনের মতে অথরিটি ইজ দ্য পাওয়ার দ্যাট হ্যাজ বিন লেজিটিমাইজড বাই দ্য অর্গানাইজেশন, অর্থাৎ তিনি কর্তৃত্বকে একটা ক্ষমতা বলেছেন, হ্যাঁ, দ্যাট হ্যাজ বিন লেজিটিমাইজড বাই দ্য অর্গানাইজেশন, যেটা সংগঠন থেকে আইনগতভাবে অর্পিত হয়। অর্থাৎ কর্তৃত্ব হলো এমন একটি ক্ষমতা যেটা সংগঠন কর্তৃক আইনগতভাবে যেটা অর্পিত হয়েছে, সেইটাই হলো কর্তৃত্ব আমরা এখানে বলছি। আমরা এবার কর্তৃত্বের প্রকৃতি বা বৈশিষ্ট্যটা একটু খেয়াল করি। কর্তৃত্বের প্রকৃতিটা কি একটু খেয়াল করি। কর্তৃত্বের প্রকৃতি বা বৈশিষ্ট্য, বিধিসম্মত ক্ষমতা। কর্তৃত্ব কিন্তু বিধিসম্মত, অর্থাৎ তোমাকে প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোর মধ্যে কর্তৃত্ব দেওয়া হয়েছে, এই কর্তৃত্বের মধ্যে কোনো অবৈধ কিছু নেই, এই কর্তৃত্ব আইন বহির্ভূত কিছু নয়, এটা বিধিসম্মত প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোর মধ্যে নির্দিষ্ট করা, এজন্য এটাকে বলা হয়েছে আইনানুগ অধিকার বা ক্ষমতা। প্রবাহ, আমরা একটু আগে দেখেছি কর্তৃত্ব প্রবাহ শীর্ষ স্তর থেকে ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসে। কর্তৃত্ব প্রবাহ কি হয়?
একদম কর্তৃত্ব সাধারণত উপরের স্তর থেকে, শীর্ষ স্তরে যারা থাকেন তার থেকে কর্তৃত্ব প্রবাহ কিন্তু তার থেকে ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসে। স্বাভাবিক স্বীকৃতি, কর্তৃত্বের কিন্তু স্বাভাবিক স্বীকৃতি রয়েছে, কারণ সংগঠনের কাঠামোর মধ্যে রয়েছে কে কাকে আদেশ দিবে, কে কাকে নির্দেশ দিবে এবং কে সেটা পালন করবে, সেটা কাঠামোর মধ্যে যেহেতু রয়েছে, অতএব কর্তৃত্বের কিন্তু একটি আইনগত স্বীকৃতি রয়ে গেছে, স্বাভাবিক স্বীকৃতি রয়ে গেছে। কর্তৃত্ব অর্পণ, হ্যাঁ, কর্তৃত্ব অর্পণ করা যায়, কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার কর্তৃত্ব আবার তার পরবর্তী কর্মকর্তার উপর ন্যস্ত করেন, আবার তিনি আবার তার পরবর্তী কর্মকর্তার উপর ন্যস্ত করেন। এইভাবে কর্তৃত্ব কিন্তু একজন থেকে আরেকজনের উপরে অর্পিত হয়, অর্থাৎ আমরা বলতে পারি কর্তৃত্ব অর্পণ করা যায়। কেন্দ্রীভূতকরণ, কর্তৃত্ব কিছু কিছু কর্তৃত্ব কিন্তু কেন্দ্রীভূত থাকে, তারপরে বাকিগুলো কিন্তু মানে কি করতে হয়, বিকেন্দ্রীকরণ দিতে হয়। উচ্চ স্তরে যারা থাকেন তারা তাদের কর্তৃত্ব সবার উপরে, তিনি কিন্তু কর্তৃত্ব সব জায়গায় করতে পারেন, তাদের কর্তৃত্ব সবার উপরে। তাহলে সেটা মানে কর্তৃত্ব এক জায়গায় কেন্দ্রীভূত থাকে, তারপর তিনি তার থেকে কিছু কিছু পরবর্তী স্তরে আস্তে আস্তে ধাপে ধাপে সেগুলোকে অর্পণ করেন। বিকেন্দ্রীকরণ, হ্যাঁ আমরা বলেছি কর্তৃত্ব কিন্তু বিকেন্দ্রীকরণ করা যায়, কারণ শীর্ষ স্তর থেকে ক্রমান্বয়ে কর্তৃত্ব ধাপে ধাপে নিচের দিকে নেমে আসা, অতএব কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ যায়। এবার যাই দায়িত্ব, চলে আসি। আসলে কর্তৃত্ব এবং দায়িত্ব দুটো শব্দ পাশাপাশি চলে আসে। কর্তৃত্ব দায়িত্ব দুটো যদি সমন্বয় না থাকে তাহলে কিন্তু প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয় না। তারপরে আমরা দায়িত্ব এখন আলাদা করে একটু খেয়াল করি। দায়িত্ব কি? দায়িত্ব হলো অধস্তন কর্তৃক প্রতিষ্ঠানের কার্য সম্পাদনে আইনগত বাধ্যবাধকতাকে দায়িত্ব করে। আসলে দায়িত্ব একটি অনুভূতি, দায়িত্ব অনুভূতি এবং বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা হলো কি, আমাকে যিনি কর্তৃত্ব মানে বলে আদেশ দিয়েছেন, তার কর্তৃত্ব বলে যিনি আমাকে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, এখন আমার দায়িত্ব কিন্তু সেই আদেশটা বা নির্দেশটা পালন করা। এটা আমার অনুভূতির বিষয় এবং এটা আমার বাধ্যবাধকতার বিষয়। আমাকে সেটা পালন করব, সেই বিষয়টা যেন আমার মনের মধ্যে থাকে এবং আমি যেন সেটা বাধ্যভাবে পালন করি, সেটাকে বলা হয়েছে দায়িত্ব। একজন কর্মীকে কি করতে হবে, তার অনুভূতি দায়িত্ব। আমরা বলেছি দায়িত্ব হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃক অর্পিত কর্তব্য যা তাকে সম্পাদন করতে হয়, তাই না? ঊর্ধ্বতন যিনি কর্তৃপক্ষ তিনি দায়িত্ব অর্পণ করেছেন এবং এটা নিম্ন স্তর, তার পরবর্তী স্তরে যে তাকে কিন্তু সেটা মানে সেটা পালন করতে হয়, সেটা সম্পাদন করতে হয়। অতএব দায়িত্ব হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃক অর্পিত কর্তব্য যা তাকে, অর্থাৎ যাকে অর্পণ করা হয়েছে কর্তৃত্ব, যাকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে সম্পাদন করতে হয়। আমরা এসপি রবিন এবং এম কার্টারের দেখি কর্তৃত্বের বিষয়টা তারা কিভাবে বলেছে। রেসপন্সিবিলিটি ইজ অ্যান অব্লিগেশন টু পারফর্ম অ্যাসাইন্ড অ্যাক্টিভিটিস। তারা দায়িত্বকে বলেছেন বাধ্যবাধকতা ভাবে কি করার, টু পারফর্ম অ্যাসাইন্ড অ্যাক্টিভিটিস, তার উপরে যে অর্পিত দায়িত্ব, অর্পিত যে কাজ, সেই কাজটা করার বাধ্যবাধকতা বলা হয়েছে দায়িত্বকে। রেসপন্সিবিলিটি ইজ অ্যান অব্লিগেশন টু পারফর্ম অ্যাসাইন্ড অ্যাক্টিভিটিস। আমরা এবার কর্তৃত্ব দায়িত্ব দুটোকে পাশাপাশি নিয়ে একটু চিন্তা করি, কারণ আসলে কর্তৃত্ব ও দায়িত্ব দুটোর মধ্যে একটা সম্পর্ক, দুটো শব্দ পাশাপাশি চলে আসে। আমরা বলি কর্তৃত্ব দায়িত্ব দুটোর মধ্যে সমন্বয় থাকা উচিত, না হলে একজন কর্মীর পক্ষে সঠিকভাবে কাজ করা সম্ভব না। কাউকে যদি বেশি কর্তৃত্ব দেওয়া হয়, যদি তার দায়িত্ব না থাকে, তাহলে সে স্বেচ্ছাচারী হয়ে যায়, তখন সে যা খুশি সে কর্তৃত্ব বলে আদেশ নির্দেশ দিতে থাকে, কর্মীরা সেটা পালন করবে কিনা সেটা দেখে না, দেখতে নাও পারে, তাহলে সে স্বেচ্ছাচারী হয়ে যেতে পারে। আবার যদি একজন কর্মীকে দায়িত্ব আছে কর্মীর কিন্তু তার কোনো কর্তৃত্ব নাই, তখন সে কিন্তু কাজ করতে গিয়ে অসহায় বোধ করে, সে অনেক সময় কাজ করতে পারে না স্বাচ্ছন্দ্য ভাবে। তাহলে আমরা দেখি কর্তৃত্ব দায়িত্ব পরস্পর সম্পর্কিত, যা ঊর্ধ্বতন ও অধস্তনদের মধ্যে যোগসূত্র স্থাপন করে। কর্তৃত্ব দায়িত্ব ঊর্ধ্বতন অধস্তনের মধ্যে যোগসূত্র স্থাপন করে। আমরা দেখি কর্তৃত্ব ঊর্ধ্বতনের কাছে থাকে এবং দায়িত্ব অধস্তনের নিকট অর্পিত হয়। আমরা যেটা শুরুতেই বলেছি, কর্তৃত্ব ঊর্ধ্বতনের কাছে থাকে, দায়িত্ব কিন্তু অধস্তনের কাছে অর্পিত হচ্ছে, তাই না? তাহলে দুটো থাকার পরও একটা হলো ঊর্ধ্বতনের কাছে থাকছে, আরেকটা হলো অর্পিত হচ্ছে দায়িত্ব। তাহলে এইটা দেখা গেল। এরপরে আমরা যাই, সুষ্ঠুভাবে কার্য সম্পাদনের জন্য অধস্তন কর্মীকে যতটুকু দায়িত্ব অর্পিত হবে ঠিক ততটুকু কর্তৃত্ব অর্পণ করতে হবে। যেটা আমরা বলেছি দায়িত্ব কর্তৃত্বের মধ্যে সমন্বয় থাকা উচিত, না হলে কর্মীর পক্ষে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। কেননা উপযুক্ত কর্তৃত্বের অভাবে যেমন সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করা যায় না,
তেমনি যথাযথ দায়িত্ব না দিয়ে শুধুমাত্র কর্তৃত্ব অর্পণ কর্মীকে স্বেচ্ছাচারী করে তুলতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি যে কর্তৃত্ব দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ, দুইটার মধ্যে সমন্বয় রাখা, দুইটার মধ্যে ভারসাম্য রাখা, সেটা গুরুত্বটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি। এই জন্যই কর্তৃত্ব দায়িত্ব দুটো শব্দ পাশাপাশি চলে আসে। এবার দেখো, কর্তৃত্ব রেখা সংগঠনের শীর্ষ পর্যায়ে হতে ক্রমান্বয়ে নিচের দিকে ধাবিত হয়। আমরা বলেছি না, কর্তৃত্ব কি শীর্ষ পর্যায় থেকে ক্রমান্বয়ে ধাপে ধাপে নিচের দিকে নামতে থাকে, কিন্তু দায়িত্ব কিন্তু ঠিক উল্টো, নিম্ন স্তর থেকে ক্রমান্বয়ে উচ্চ স্তরে যেতে থাকে। দায়িত্ব সংগঠনের নিম্ন স্তর হতে উচ্চ স্তরের দিকে ধাবিত হয়। তাহলে কর্তৃত্ব রেখা সংগঠনের শীর্ষ পর্যায়ে হতে ক্রমান্বয়ে নিচের দিকে প্রবাহিত হয়, আর দায়িত্ব সংগঠনের নিম্ন স্তর হতে উচ্চ স্তরের দিকে প্রবাহিত হয়। ঊর্ধ্বতন নির্বাহী অধস্তন কর্মীর উপর কর্তৃত্ব সহজেই হস্তান্তর করতে পারে, দায়িত্ব সহজে হস্তান্তর করা যায় না। খুব ভালো করে খেয়াল করো, ঊর্ধ্বতন কর্মী কিন্তু অধস্তন কর্মীর উপর কিন্তু কর্তৃত্ব হস্তান্তর করে, কিন্তু দায়িত্ববোধ তো নিজের। আমার দায়িত্ব আমার কাজটা করা, আমি হয়তো কর্তৃত্ব অন্য কাউকে দিতে পারবো, কিন্তু জবাবদিহি করতে হবে আমাকে। এই কাজে সাফল্য, এই কাজে ব্যর্থতার জন্য জবাবদিহি কিন্তু আমাকে করতে হবে। অর্থাৎ দায়িত্ব কার উপরে হস্তান্তর করা সহজ না, হস্তান্তর করা যায় না। কর্তৃত্ব কিন্তু সহজেই হস্তান্তর করা যায় একটা স্তর থেকে আরেকটা স্তরে, সেটাই এখানে বলা হয়েছে। ঊর্ধ্বতন নির্বাহী অধস্তন কর্মীর উপর কর্তৃত্ব সহজেই হস্তান্তর করতে পারে, দায়িত্ব সহজে হস্তান্তর করা যায় না। অর্থাৎ কর্তৃত্ব হস্তান্তর করা গেলেও দায়িত্ব কিন্তু হস্তান্তর করা যায় না। তাহলে আমরা এখান থেকে দেখলাম কর্তৃত্ব দায়িত্বের মধ্যে একটা সম্পর্ক দেখতে পেলাম, আমরা বুঝতে পারলাম এখানে। এবার যাই কর্তৃত্বার্পণ। কর্তৃত্বার্পণ মানে কর্তৃত্ব অর্পণ করা, একজনের কাছ থেকে আরেকজনের কাছে কর্তৃত্ব অর্পণ করাটাকে আমরা বলেছি কর্তৃত্বার্পণ। হ্যাঁ, তাহলে আমরা বলেছিও যে কর্তৃত্ব অর্পণ করা যায়, সেই কর্তৃত্বার্পণটা আমরা দেখি। দেখো, ঊর্ধ্বতন নির্বাহী কর্তৃক অধস্তনদের কোনো কার্য সম্পাদনে আদেশ দানের ক্ষমতা অর্পণ করাকে কর্তৃত্বার্পণ বলে। আদেশ দানের ক্ষমতা ছিল হলো কর্তৃত্ব, আর সেই ক্ষমতা অর্পণ করলো অন্য কাউকে, সেটা হয়ে গেল কিন্তু ক্ষমতার্পণ, যেটা সেটা হয়ে গেল কর্তৃত্বার্পণ। অর্থাৎ ঊর্ধ্বতন নির্বাহী কর্তৃক অধস্তনদের কোনো কার্য সম্পাদনে আদেশ দানের ক্ষমতা অর্পণ করাকে কর্তৃত্বার্পণ বলে। কর্তৃত্বার্পণ প্রক্রিয়া ব্যবস্থাপনার ঊর্ধ্বতন স্তর হতে ক্রমান্বয়ে নিম্ন স্তরের দিকে নেমে আসে। কর্তৃত্বার্পণ প্রক্রিয়া কি একদম উচ্চ স্তর থেকে ক্রমান্বয়ে কিন্তু নিচের দিকে নেমে আসে। খেয়াল করো, আমরা প্রফেসর R.W. গ্রিফিনের মতামতটা দেখি কর্তৃত্বার্পণ সম্বন্ধে। Delegation is the process by which a manager assigns a proportion of his or her total work load to others. অর্থাৎ ডেলিগেশন ইজ দ্য প্রসেস, ডেলিগেশনকে তিনি একটি প্রক্রিয়া বলেছেন, কর্তৃত্বার্পণকে তিনি একটা প্রক্রিয়া বলেছেন, by which a manager assigns a portion of his or her total work, যার মাধ্যমে একজন ব্যবস্থাপক তার সম্পূর্ণ কাজের একটা অংশ, সম্পূর্ণ কাজের একটা অংশ বা সম্পূর্ণ কাজের একটা ভার অন্যদের উপর অর্পণ করেন। তাহলে কর্তৃত্বার্পণ হলো delegation is the process by which a manager assigns a portion of his or her total workload to others, তার মোট কার্যভারের একটা অংশ অন্যের উপরে অর্পণ করেন। এইটাকে বলা হয়েছে, এই প্রক্রিয়াটাকে বলা হয়েছে ডেলিগেশন বা কর্তৃত্বার্পণ। আমরা কর্তৃত্বার্পণের গুরুত্ব বুঝতে চেষ্টা করি। কর্তৃত্বার্পণ করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কর্তৃত্বার্পণ করা কেন গুরুত্বপূর্ণ আমরা দেখি। ব্যবস্থাপকের কার্যভার লাঘব। আমরা জানি একজন ব্যবস্থাপকের উপর বিভিন্ন কাজের ভার থাকে, তাকে বিভিন্ন ধরনের কাজ করতে হয়, তাকে পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ থেকে শুরু করে অন্যান্য অনেক কাজ করতে হয়। অতএব সব কর্তৃত্ব যদি তার নিজের কাছে থাকে তাহলে তার পক্ষে সঠিকভাবে কাজ করা সম্ভব হবে না। এই জন্য কিন্তু ব্যবস্থাপককে বা শীর্ষ পর্যায়ের ব্যক্তিকে তার কর্তৃত্ব ধাপে ধাপে অর্পণ করতে হয়। তাহলে ব্যবস্থাপকের কার্যভার লাঘব করার জন্য আমরা বলতেছি, কার্যভার লাঘব করার জন্য কর্তৃত্ব অর্পণ করা প্রয়োজন। অধস্তনদের দক্ষতা বৃদ্ধি। আসলে অধস্তনদেরও তো দক্ষ করে তুলতে হবে, তাদের তো কাজ কর্তৃত্ব দিতে হবে, না হলে তারা অভিজ্ঞ হবে কিভাবে। কর্তৃত্ব যদি সব উচ্চ পর্যায়ে থাকে তাহলে যারা পরবর্তী ধাপে আছে তারা তো কখনো কর্তৃত্ব অর্পণ করতে পারবে না, তারা কর্মীদের পরিচালনা করতে পারবে না, তারা দক্ষ হবে না, তাহলে তো হবে না। প্রতিষ্ঠানের উন্নতির জন্য কর্মীদেরও উন্নতির চিন্তা করতে হয় প্রতিষ্ঠানকে। একটা প্রতিষ্ঠানের বা একটা সংগঠনের চিন্তা সবসময় থাকবে যে তার প্রতিষ্ঠানের কর্মীরা যেন সবাই দক্ষ হতে পারে, কারণ কর্মীরা দক্ষ হলে সেই ফলাফলটা কিন্তু প্রতিষ্ঠানই পাবে।
ভালো ফলাফলটা প্রতিষ্ঠান পাবে। এই জন্য বলা হয়েছে যে প্রতিষ্ঠানের অধস্তনদের দক্ষতা বৃদ্ধি পায় কর্তৃত্বাপনের মাধ্যমে। কর্মীদের উৎসাহ দান, কর্তৃত্ব পেলে কর্মীরা কিন্তু উৎসাহ পায়। তাদের যখন একটু কর্তৃত্ব দেওয়া হয় তারা কিন্তু সেটা উৎসাহ নিয়ে কাজ করে। উৎসাহ পেলে আলটিমেটলি প্রতিষ্ঠান কিন্তু উপকৃত হয়। কর্মীদের উৎসাহ মানে কি, তারা কাজে আরো অনুপ্রেরণা পায়। তারা অনুপ্রেরণা পেলে তাদের কাছ থেকে ভালো ফল পাওয়া যায়। তার ফলে প্রতিষ্ঠানও কিন্তু উন্নতির দিকে যেতে পারে। অর্থাৎ কর্মীদের উৎসাহ দানও আমরা বলতে পারি কর্তৃত্ব অর্পণের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কাজের ধারাবাহিকতা রক্ষার জন্য কিন্তু কর্তৃত্ব অর্পণ করা উচিত, তাই না? আমরা দেখলাম কর্তৃত্ব কি দেখলাম যে উচ্চ পর্যায় থেকে ধাপে ধাপে নিচের দিকে নেমে আসে। তবে এইভাবে তো কিন্তু কাজের ধারাবাহিকতা রক্ষা হয়, তাই না? কাজের ধারাবাহিকতা রক্ষা হয় না, এতে অধস্তন কর্মীদের যোগ্যতা বৃদ্ধি পায়। হ্যাঁ, এর ফলে ঊর্ধ্বতন পদে যদি কোনো প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকে তাহলে কিন্তু প্রতিষ্ঠানের কাজে কোনো ব্যাঘাত ঘটে না। যদি কর্তৃত্ব অর্পণ করা হয় তাহলে একদিন যদি ব্যবস্থাপক অনুপস্থিত থাকেন তাহলে তার পরবর্তীতে যিনি আছেন তিনিও কিন্তু সেগুলো অভিজ্ঞতার কারণে তিনি সেগুলো সুশৃঙ্খল ভাবে পরিচালনা করতে পারেন। ফলে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে কাজের ধারাবাহিকতা বজায় থাকে। অর্থাৎ কর্তৃত্ব অর্পণ করলে কিন্তু কাজের ধারাবাহিকতাই প্রয়োজন মানে আসলে রক্ষা হয়। তাহলে এটা আমরা বললাম কাজের ধারাবাহিকতা রক্ষার জন্য কর্তৃত্ব অর্পণ করা উচিত। নির্বাহী উন্নয়ন, আমরা বলেছি যে যদি কর্তৃত্ব অর্পণ করা হয়, কর্তৃত্ব অর্পণের ফলে কিন্তু মানে অধস্তন কর্মীদের কাজের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি পায়। তার ফলে তাদের উন্নয়ন নিশ্চিত হয়। অধস্তন কর্মী যারা থাকে তাদের কিন্তু উন্নয়ন হয়। বা উচ্চ পর্যায়ে থেকে যিনি থাকেন তিনি যদি তার পরবর্তী নির্বাহীকে আদেশ দেন, তাকে কর্তৃত্ব দেন, তাহলে সেই কর্তৃত্ব কারণে সে কাজ করতে গিয়ে তারও কিন্তু উন্নয়ন হবে, নির্বাহীর উন্নয়ন হবে। তাহলে এটাই বলা হচ্ছে নির্বাহী উন্নয়ন। কার্য পরিধি বৃদ্ধি, আসলে প্রতিষ্ঠানের নানাবিধ কাজ কিন্তু একজন ব্যবস্থাপককে করতে হয়। এখন তাকে যদি সব মানে কর্তৃত্ব যদি সেইভাবে সব এক জায়গায় কেন্দ্রীভূত থাকে তাহলে তার কিন্তু সব জায়গায় কাজ করা মনোযোগ দেওয়া সম্ভব না। হ্যাঁ, তাহলে কি হবে, কর্তৃত্ব অর্পণের মাধ্যমে কিন্তু বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও আঞ্চলিক অফিসগুলো কার্যকরী সম্পন্ন করতে পারবে। এর ফলে প্রতিষ্ঠানের কাজে পরিধিটা বৃদ্ধি পাবে। সব এক জায়গায় না রেখে বিভিন্ন জায়গায় যদি কর্তৃত্ব অর্পণ করা হয় তাহলে বিভাগ তৈরি হবে, বিভিন্ন বিভাগ তৈরি হবে, বিভিন্ন উপবিভাগ তৈরি হবে, বিভিন্ন আঞ্চলিক অফিস তৈরি হবে। তাহলে এর ফলে কি হবে, কাজের পরিধিটা বেড়ে যাবে। উত্তম শিল্প সম্পর্ক, এর ফলে কিন্তু শিল্প সম্পর্ক অর্থাৎ প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়। আর উৎসাহ উদ্দীপনার কারণে কিন্তু তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। ব্যবস্থাপনার সাথে কর্মীদের, শ্রমিকদের, তাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়। আর কর্মীদের মধ্যে ভালো সম্পর্ক, শ্রমিক ব্যবস্থাপনার মধ্যে ভালো সম্পর্ক কিন্তু আলটিমেটলি প্রতিষ্ঠানের জন্য উন্নতি বয়ে আনে। তাহলে উত্তম শিল্প সম্পর্ক কিন্তু এখানে আমরা দেখতে পাই। সেটাই বলা হয়েছে যদি কর্তৃত্ব অর্পণ করা হয় তাহলে উত্তম শিল্প সম্পর্ক অর্থাৎ শিল্পক্ষেত্রে ভালো সম্পর্ক, ব্যবস্থাপনা শ্রমিক কর্মী, ব্যবস্থাপনার সাথে কর্মীদের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে, যেটা আমরা বলেছি উত্তম শিল্প সম্পর্ক। অধস্তনদের মর্যাদা ও মনোবল উন্নয়ন হয়। অধস্তনরা যদি কিছুটা কর্তৃত্ব পায় তাহলে সমাজেও তাদের মর্যাদা বেড়ে যায়। হ্যাঁ, সমাজে সে তার অনেক মর্যাদা বেড়ে যায় এবং তার মনোবলও কিন্তু এর ফলে উন্নয়ন হয়। আর তার মর্যাদা বেড়ে যাওয়া মানে কি, সে প্রতিষ্ঠানকে নিজের মনে করে, সে নিজের মনে করতে পারে। প্রতিষ্ঠানে যখন সে তার উপর দায়িত্ব থাকে, তার উপর কর্তৃত্ব থাকে, তখন কিন্তু সে কিন্তু কাজে আরো আন্তরিক হয়। সে ওই প্রতিষ্ঠানটাকে নিজের মতো মনে করতে পারে। অতএব কর্তৃত্ব অর্পণ করলে পরে বরঞ্চ অধস্তনরা কাজে উৎসাহী হয়, কাজে অনুপ্রেরণা পায়। তার ফলে তাদের মর্যাদা বৃদ্ধি পায় সমাজে, যেমন ঠিক প্রতিষ্ঠানেও তার মর্যাদা বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানের কর্মীরা তাকে শ্রদ্ধা করে, তাকে সম্মান করে। এর ফলে তার মর্যাদা প্রতিষ্ঠানের মধ্যে বৃদ্ধি পায় এবং সে এই কারণে কাজ করতে গিয়ে আর তারও উৎসাহ পায়, অর্থাৎ মনোবল বৃদ্ধি পাওয়ার কারণে। আমরা দেখলাম। তারপরে খেয়াল করো বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ নিয়ে আমরা একটু আলোচনা করি। বিকেন্দ্রীকরণ হলো প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন জায়গায় বন্টন করে দেয়া। বিকেন্দ্রীকরণ আমরা বলেছি প্রতিষ্ঠানের কাজগুলো এক জায়গায় না রেখে যদি আমরা বিভিন্ন জায়গায় বন্টন করে দিই তাহলে সেটাকে বলি বিকেন্দ্রীকরণ। আসলে এক জায়গায় কাজগুলো কেন্দ্রীভূত রাখলে পরে কিন্তু নির্বাহীর উপরে অধিক ভার পড়ে যায়, কাজের ভারটা পড়ে যায়। তাহলে কাজগুলো বন্টন করে দেওয়া উচিত, তাই না? সেই কাজগুলো বন্টন করার জন্য বলা হয়েছে বিকেন্দ্রীকরণ। বন্টন করাটাই হলো বিকেন্দ্রীকরণ। এতে দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণের কার্যভার লাঘব হয় এবং কর্মী যারা থাকে তাদের কিন্তু কাজের দক্ষতা বৃদ্ধি পায়, তাই না? আমরা দেখি বিকেন্দ্রীকরণ কি। বিকেন্দ্রীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কর্তৃত্ব
ধারাবাহিকভাবে সংগঠনের শীর্ষ পর্যায় হতে ক্রমান্বয়ে নিচের দিকে প্রবাহিত হয়। বিকেন্দ্রীকরণ হলো এমন একটি প্রক্রিয়া, কর্তৃত্ব যার মাধ্যমে ধারাবাহিকভাবে সংগঠনের শীর্ষ পর্যায় হতে ক্রমান্বয়ে নিচের দিকে নেমে যায়, নিচের দিকে প্রবাহিত হয়। তাহলে বিকেন্দ্রীকরণ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো কেন্দ্রীভূত রেখে বাকি বিষয়গুলো সংগঠনের বিভিন্ন স্তরে পর্যায়ক্রমে বন্টন করা হয়। এক্ষেত্রে কি করা হয়, কিছু বিষয়, গুরুত্বপূর্ণ কিছু বিষয় কিন্তু কেন্দ্রীভূতই থাকে, বাকি বিষয়গুলো বন্টন করে দেয়া হয়, বিভিন্ন স্তরে বন্টন করে দেয়া হয়। তার ফলে কাজে যেমন গতিশীলতা আসে, ঠিক তেমনি ভাবে একজন নির্বাহীর উপরে অধিক লোড পড়ে না, তার কার্যভারটা লাঘব হয়। তাহলে আমরা বিকেন্দ্রীকরণ ব্যবস্থা বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো কেন্দ্রীভূত রেখে, কিছু বিষয় আর বিকেন্দ্রীকরণের সুযোগ থাকে না, কেন্দ্রীভূত রাখতে হয়, সেগুলো কেন্দ্রীভূত রেখে বাকি বিষয়গুলো কিন্তু বিকেন্দ্রীকরণ করা হয়। অর্থাৎ বিকেন্দ্রীকরণ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো কেন্দ্রীভূত রেখে বাকি বিষয়গুলো সংগঠনের বিভিন্ন স্তরে পর্যায়ক্রমে বন্টন করা হয়। আচ্ছা, আমরা বিকেন্দ্রীকরণের একটু সংজ্ঞা দেখি প্রফেসর রিক এন্ড কুঞ্জের মতে। রিক এবং কুঞ্জ মানে কুঞ্জ যে বিকেন্দ্রীকরণের কথা বলেছেন সেটা দেখি। তাদের মতে ডিসেন্ট্রালাইজেশন is the tendency to disperse decision making authority in an organization structure। অর্থাৎ তাদের মতে বিকেন্দ্রীকরণটা কি, অর্থাৎ বিকেন্দ্রীকরণ ডিসেন্ট্রালাইজেশন is the tendency to disperse decision making authority, সিদ্ধান্ত গ্রহণের যে অথরিটি বা ক্ষমতা সেটা অর্পণ করা, ইন মানে বিস্তার করা ইন অ্যান অর্গানাইজেশন স্ট্রাকচার, সংগঠন কাঠামোর মধ্যে সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতা সেটাকে প্রসারিত করা, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, সেইটাকে বলতেছে এখানে বিকেন্দ্রীকরণ। এর ফলে কর্মীদের মানে শীর্ষ কর্মকর্তাদের যেমন কাজের ভার লাঘব হয় এবং তার এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে অথরিটি বিকেন্দ্রীকরণ হওয়ার ফলে কাজে গতিশীলতা আসে এবং তার ফলে প্রতিষ্ঠানও উন্নতির দিকে যেতে পারে। তাহলে আমরা বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনা করলাম, আমরা মোটামুটি অনেকগুলো পয়েন্ট এখানে আলোচনা করেছি। আমি তোমাদেরকে আবার সেগুলো একবার পুনরায় স্মরণ করিয়ে দিতে চাই। আমরা আলোচনা করছি তত্ত্বাবধান পরিসর। তত্ত্বাবধান পরিসর কথা বলেছি, তত্ত্বাবধান পরিসর হলো একজন কর্মীর অধীনে একজন তত্ত্বাবধায়ক অধীনে যতজন কর্মী সঠিকভাবে যতজন কর্মী তত্ত্বাবধান করা হয়, একজন তত্ত্বাবধায়কের অধীনে বা একজন ব্যবস্থাপক যতজন কর্মীকে তত্ত্বাবধান করেন সেই সংখ্যাটাকে বলেছি তত্ত্বাবধান পরিসর। আর কাম্য তত্ত্বাবধান পরিসর বলেছি একজন তত্ত্বাবধায়ক যতজন কর্মীকে সঠিকভাবে সুন্দরভাবে তত্ত্বাবধান করতে পারেন সেটাকে বলা হয়েছে কাম্য তত্ত্বাবধান পরিসর। আমরা কর্তৃত্ব নিয়ে আলোচনা করেছি। কর্তৃত্ব হলো একটি ক্ষমতা যেটা মূলত অধস্তনদের অধস্তন দিয়ে কাজ করানোর বা তাদের কাছ থেকে কাজ আদায় করে নেওয়ার যে ক্ষমতা সেটাকে বলেছি কর্তৃত্ব। এবং দায়িত্ব বলেছি, দায়িত্ব হলো একটি অনুভূতির বিষয়। দায়িত্ব হলো যে অর্পিত যে আদেশ, সেই আদেশ নির্দেশ পালনের যে বাধ্যবাধকতা সেটাকে বলেছি আমরা দায়িত্ব। এবার কর্তৃত্ব অর্পণের কথা বলেছি যে কর্তৃত্ব একই জায়গায় কেন্দ্রীভূত না রেখে কর্তৃত্ব ক্রমান্বয়ে যদি অর্পণ করা হয়, ধাপে ধাপে স্তরে স্তরে যদি অর্পণ করা হয় তাহলে নির্বাহীর উপর লোড কমে যায় এবং প্রতিষ্ঠানের যারা কর্মরত থাকে তাদেরও উৎসাহ বৃদ্ধি পায়, আলটিমেটলি প্রতিষ্ঠানও উন্নতি হয়। তাহলে এই জন্য আমরা বলছি কর্তৃত্বার্পণের কথা। এবং বিকেন্দ্রীকরণও সেরকমই, বিকেন্দ্রীকরণের সব ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত না রেখে কিছু কিছু মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কেন্দ্রীভূত রেখে বাকি বিষয়গুলো বিকেন্দ্রীকরণ করে দিয়ে ছড়িয়ে দিলে পরে প্রতিষ্ঠানের কাজে গতিশীলতা আসে এবং তারপরে প্রতিষ্ঠানও তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে পৌঁছতে পারে। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম। আমরা এর মাধ্যমে আজকে ক্লাস শেষ করতে চাচ্ছি তোমাদের সাথে। এই সাথে শেষ হয়ে গেল সংগঠন নিয়ে পরপর দুটো ক্লাস, আমরা অর্গানাইজিং নিয়ে শেষ হয়ে গেল দুটো ক্লাস। আমাদের এর পরবর্তীতে অন্য চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা আশা করি আজকের ক্লাসে যে আলোচনা হয়েছে সেগুলো ভালো করে বুঝেছো। তারপর তোমাদের যদি এর সাহায্য কোনো বইয়ের প্রয়োজন হয় তোমরা সেগুলো সাহায্য নিতে পারো। আমাদের যেহেতু তোমরা এই বিষয়টা বাংলায় মানে চ্যাপ্টার তোমাদের, সেটা তোমার যদি বাংলা বই সাহায্য নাও তোমরা নিতে পারো। যেমন প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট একটা বই, ব্যবস্থাপনা নীতিমালা প্রফেসর এ কে চৌধুরীর, সেটার সাহায্য নিতে পারো, অথবা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা নীতিমালা প্রফেসর মুর্তজা আলী, এই বইটার সাহায্য নিতে পারো। এরকম
মানে সাহায্য নিয়ে তোমরা নিজেরা প্রস্তুতি নিবে। তোমরা আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, সেই প্রত্যাশা করে তোমাদের সাথে আবার কোনোদিন দেখা হবে আরেকটি ক্লাসে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।